পাহাড় আর সবুজ বনে ঘেরা সুন্দর এক শহর, কিন্তু হঠাৎ করেই এই শান্তশিষ্ট শহরে কারো কুনজর পড়ে যায়। একের পর এক বাচ্চারা গায়েব হতে থাকে। তদন্তে বেরিয়ে আসে এই সব কিছুর পেছনে আছে ভয়ঙ্কর এক সাইকো, যার টার্গেট শুধুমাত্র বাচ্চারা। মায়ের কলিজার টুকরো বাচ্চাগুলোর সাথে এই সাইকো নির্মম অত্যাচার চালায়। এমনই এক মা যে 6 বছর আগে তার বাচ্চাকে হারিয়েছে। দুনিয়ার জন্য বাচ্চাটি মৃত হলেও মা এখনো বাচ্চাটির জন্য পথ চেয়ে আছে। এই মা কি শেষমেশ জানতে পারবে তার বাচ্চা নিখোঁজের রহস্য? কেনই বা এই সাইকো শুধু বাচ্চাদেরকেই কিডন্যাপ করত? সাসপেন্স, মিস্ট্রি আর সন্তান নিখোঁজের রহস্য জানতে এক মায়ের লড়াইয়ের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব পেঙ্গুইন। গভীর এক জঙ্গলে হলুদ রেইনকোট পরা ছোট্ট বাচ্চা হাঁটছে। তার পেছনেই একটা কুকুর। বাচ্চাটি বনের মাঝে একটা স্ট্যাচুর সামনে দাঁড়াতেই স্ট্যাচুর পেছন থেকে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা একজন কুড়াল হাতে বের হয়ে আসে। এরপর বাচ্চাটিকে কুপিয়ে খুন করে লাশ একটা ব্যাগে ভরে নদীতে নেমে আস্তে আস্তে পানির মধ্যে চলে যায়। কুকুরটি চিৎকার করতে থাকে। এমনই এক ভয়ানক স্বপ্ন দেখে রিদমের ঘুম ভাঙে। রিদম দেখে তার পোষা কুকুর সাইরাস চিৎকার করে ডাকছে। রিদম তাকে চুপ করতে বললেই সে শান্ত হয়ে যায়। রিদম ঘুম থেকে উঠেই ফোনের ভয়েস মেসেজ অন করলে শোনে তার স্বামী তাদের প্রথম বিবাহবার্ষিকীতে বাসার বাইরে থাকার জন্য ক্ষমা চায় এবং জানায় আগামীকাল সে ফিরে আসবে। রিদমের একা একা খারাপ লাগলে তার বান্ধবী ভাবনা অথবা আবিকে বাসায় ডাকতে বলে আর সময় মতো ওষুধ নিয়ে 3:30টার দিকে চেক আপে যেতে বলে। রিদম যথাসময়ে হাসপাতালে যায়। রিদমের প্রেগন্যান্সির আজ 7 মাস পূর্ণ হলো। তখনই একটা মহিলা তার মেয়েকে নিয়ে আসে। মেয়েটি আত্মহত্যা করার চেষ্টা করেছিল। মেয়েটিকে দেখে রিদমের 6 বছর আগের কথা মনে পড়ে যায়। 6 বছর আগে একদিন রিদম তার 2 বছরের ছেলে অজয়কে পেঙ্গুইনের গল্প শোনাচ্ছিল। এক মা পেঙ্গুইন তার সন্তানকে নিয়ে সুখেই দিন কাটাচ্ছিল। ছোট পেঙ্গুইন ছিল মায়ের চোখের মণি। একদিন মা পেঙ্গুইন ছোট পেঙ্গুইনের জন্য মাছ আনতে অনেক দূরে যায়। মা যখন মাছ নিয়ে ফিরছিল তখন ঝড় শুরু হলে মা আহত হয়ে যায়। তবুও অনেক কষ্টে মা সন্তানকে দেখতে আসে, কিন্তু মা দেখে তার ছোট্ট পেঙ্গুইন সমুদ্রের মাঝে বসে অনেক কাঁদছে। শরীরে অনেক আঘাত থাকা সত্ত্বেও মা সমুদ্রে নামে, কিন্তু মা জানতো না সেই সমুদ্রে শার্ক আর কুমির আছে। অজয় মন দিয়ে গল্প শুনছিল, কিন্তু গল্প শেষ হওয়ার আগেই রিদমের স্বামী রাঘু এসে জানায় রিদমের বেস্ট ফ্রেন্ড ভাবনার বাবা মারা গেছে। রিদম রাঘু এবং অজয়কে নিয়ে ভাবনার বাসায় যায়। রিদম যখন ভাবনাকে সান্ত্বনা দেয় তখন হঠাৎই পেছনে ফিরে দেখে অজয় নেই। সারা বাসা খুঁজেও অজয়কে পাওয়া যায় না। ভাবনা সবাইকে দৌড়াতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। রিদম জানায় অজয়কে পাওয়া যাচ্ছে না। সবাই খুব ঘাবড়ে যায়। রাঘু উল্টা রিদমকেই দোষ দেয়, সে কেন অজয়কে সামলে রাখলো না। কিছুক্ষণ পর দেখা যায় অজয় আসলে গাড়ির মধ্যে চলে গিয়েছিল। হৃদয় অজয়কে বুকে জড়িয়ে কথা দেয় সে কখনো তাকে নিজের থেকে দূরে করবে না। নার্সের ডাকে রিদমের ঘোর ভাঙলে সিন বর্তমানে ফিরে আসে। রিদম দেখে একটা বাচ্চা তার সাথে লুকোচুরি খেলছে। রিদমও তার সাথে যোগ দেয়, কিন্তু হঠাৎই বাচ্চাটিকে দেখতে না পেয়ে রিদম দেওয়ালের পাশে খুঁজতে গিয়ে দেখে বাচ্চাটির মা তাকে কোলে নিয়েছে। মহিলাটি রিদমকে সামনে যেতে মানা করলেও রিদম একটু এগিয়ে গিয়ে দেখে একটা মৌমাছির চাক। মৌমাছিদের দেখতে দেখতেই রিদমের প্যানিক অ্যাটাক হয়। অতীতের কিছু টুকরো টুকরো স্মৃতি তার চোখের সামনে ভেসে ওঠে। প্রচুর ভয়ে রিদম অজ্ঞান হয়ে যায়। ডক্টর আল্ট্রাসাউন্ড করে দেখে বাচ্চা নড়ছে না। তবে কিছুক্ষণ পরই বাচ্চা স্বাভাবিক হলে ডক্টর রিদমকে বকা দিয়ে বলে, তুমি তো জানো যে তুমি পোকামাকড় দেখলে ভয় পাও, তাহলে ওইদিকে কেন গেলে? বাচ্চা প্রচুর ভয় পেয়ে গেছে। তোমাকে নিজের এবং বাচ্চার অনেক খেয়াল নিতে হবে। রিদম বলে, গৌতমকে এসব কিছু জানাবেন না প্লিজ। গৌতম রিদমের বর্তমান স্বামী। রাঘুর সাথে রিদমের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে। রাঘুর সাথে রিদমের ডিভোর্স কেন হলো আর গৌতমের সাথে কিভাবে বিয়ে হলো সব প্রশ্নের উত্তর একটু পরেই পেয়ে যাবেন। ডক্টর বলে, গৌতমকে আমি আগেই জানিয়ে দিয়েছি। দেখো, এই বাচ্চাটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই তোমার অতীতের সাথে জড়িত সবকিছু থেকে দূরে থাকবে, বিশেষ করে লেক থেকে। ডক্টরের মানা করা সত্ত্বেও রিদম শহরের দিকে না গিয়ে লেকের দিকে যায়। না জানি রিদমের কি ভয়ঙ্কর অতীত আছে। রিদম লেকের পারে একা একাই বসে আছে। তার ব্যাগ থেকে একটা হারানো বিজ্ঞপ্তির পোস্টার বেরিয়ে আসে।
পোস্টারটা দেখে রিদমের চোখে পানি টলমল করে ওঠে। 6 বছর আগে রিদম অজয়কে স্কুল থেকে নিতে গেলে অজয়ের এক ক্লাসমেট জানায় তারা যখন খেলছিল তখন বনের দিকে কেউ একজন বাঁশি বাজাচ্ছিল। অজয় সেই বাঁশির আওয়াজ শুনে সেই লোকটির পিছু পিছু চলে যায়। রিদম বলে লোকটি দেখতে কেমন ছিল। বাচ্চাটি জানায় লোকটা দেখতে চার্লি চ্যাপলিনের মতো, তার হাতে একটা হলুদ ছাতা ছিল। রিদম দৌড়ে বনের দিকে গিয়ে অজয়কে ডাকতে থাকে। অজয়ের ব্যাগ সেখানেই পড়েছিল। একটু পরেই পুলিশ এসে সারা বন তন্ন তন্ন করে খোঁজে। রিদম একদম বাকশূন্য হয়ে যায়। রাঘু এবং রিদমের বন্ধুরা পুলিশদের নিয়ে লেকের ভেতরে বনে সব জায়গায় অজয়কে খোঁজে। কিছু দূরে একজন পুলিশ অফিসার দেখে একটা ফুলের তোড়া র্যাপিং এ কিছু নাড়ি ভুড়ি আর কাঁচা মাংস রাখা। সেখানে লেখা রেস্ট ইন পিস। নারী ভুড়ির ওপর মাছি ভন ভন করছিল। এমন দৃশ্য দেখে রিদম অজ্ঞান হয়ে যায়। ডক্টর জানায় রিদম পোকামাকড়কে মৃত্যুর কারণ মনে করছে, এই জন্যই তার ওই স্মৃতি মনে পড়লেই প্যানিক অ্যাটাক হবে, এছাড়া আর কোনো সমস্যা নাই। এই জন্য রিদম মৌমাছি দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। অজয়ের কোনো সন্ধান পাওয়া যায় না। রিদম এসপি স্যারকে বলে আমার বাচ্চাটা সকালে উঠে আমাকে না দেখলে কান্না করে, খিদা লাগলে ও একদমই সহ্য করতে পারে না। না জানি কেমন আছে আমার বাচ্চাটা, ওকে তাড়াতাড়ি খুঁজে দেন প্লিজ। রিদম লিফলেট বানিয়ে রাস্তার পথচারীদের বিলিয়ে দেয়, হয়তো কেউ তার অজয়কে দেখলে তার কাছে ফেরত আনবে। বেশ কিছুদিন পর এসপি রাঘুকে কল দিয়ে জঙ্গলের মাঝে আসতে বলে। রাঘু রিদমকে শক্ত করে ধরে নিয়ে আসে। রিদম বুঝে যায় ভয়ানক কিছু একটা হয়েছে। সে দৌড়ে চলে যেতে চায়, কিন্তু রাঘু তাকে টানতে টানতে নিয়ে আসে। ক্রাইম সিনে গিয়ে দেখা যায় অজয়ের মোজা, জুতা আর রক্তমাখা জ্যাকেট পরে আছে। রিদম অজয়ের জ্যাকেট ধরলে তার হাতে রক্ত লাগে। অফিসার জানায় অজয় মারা গেছে। রিদম চিৎকার করে বলে না, আমার অজয় বেঁচে আছে। বলেই অজয়ের জ্যাকেট বুকে চেপে কান্না করতে থাকে। একটা মায়ের পক্ষে নিজের ছেলের এমন মৃত্যু কোনো দিনই মেনে নেওয়া সম্ভব না। রিদমের কান্নায় আপনার চোখ ভিজে উঠবে না, এটা অসম্ভব। অজয়ের মৃত্যুতে রিদম একদম ভেঙে পড়ে। রিদমের বান্ধবী ভাবনা বলে তুই সব সময় স্ট্রং ছিলি, অরফানেজেও তোকে আমি এতটা দুর্বল দেখিনি, স্কুলেও তুই ছিলি সবার থেকে সেরা, সবাই বলতো তোর মতো হতে, সেই তুই এত ভেঙে পড়েছিস কেন? আবি বলে দেখ আমার আর কাথিরের বিয়ে হয়েছে 7 বছর হলো, এখনো কোনো সন্তান হচ্ছে না। ভাবনাকে দেখ, সে কলেজে একটা ছেলেকে অনেক ভালোবেসেছিল, অথচ সেই ছেলেটা ভাবনাকে রিজেক্ট করে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সবার জীবনেই এমন কঠিন সময় আসে, তাই বলে কি তুই ভেঙে পড়বি? এসব ভাবতে ভাবতেই কখন যে রাত হয়ে যায় রিদম টেরই পায় না। হঠাৎ বনের দিক থেকে একজনকে দৌড়ে আসতে দেখে রিদম লোকটির কাছে যায়। ছেলেটির সারা গায়ে আঘাতের চিহ্ন। ছেলেটি বলে সে ফিরে এসেছে আর আমি ওই মিসিং বাচ্চাটাকেও দেখেছি। রিদম জিজ্ঞেস করে কোন বাচ্চার কথা বলছেন? তখনই ঘন কুয়াশার মধ্যে থেকে কাউকে আসতে দেখা যায়। লোকটার মুখে মাস্ক আর এক হাতে ছাতা, অন্য হাতে লাঠির মতো কিছু। রিদম পুলিশকে কল দিতে গেলে ছেলেটি তাকে থামিয়ে নিজের মোবাইল দিয়ে বলে আমি এতে লোকটির ছবি তুলেছি, এটা নিয়ে এখান থেকে পালিয়ে যাও। রিদম দৌড়ে গিয়ে একটা গাছের আড়ালে লুকায়। সেই লোকটি এসে ছেলেটিকে লাঠি দিয়ে বাড়ি মেরে খুন করে তার জিভ কেটে নেয়। এমন ভয়ানক দৃশ্য দেখে রিদম বেশ ভয় পেয়ে যায়। রিদম ছেলেটির মোবাইল অন করে দেখে মোবাইলের ডিসপ্লে ভেঙে গেছে। সে মোবাইল থেকে মেমোরি কার্ড বের করতে গেলেই হঠাৎ তার ফোন বেজে উঠলে রিদমের হাত থেকে ফোনটা পড়ে যায়। খুনি রিদমের ফোনের শব্দে বুঝে যায় এখানে অন্য কেউ আছে। খুনি সেখানে গেলে মোবাইলটা মাটিতে দেখে উঠিয়ে নেয়। রিদম তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু গাড়ি স্টার্ট দিতে গেলেই চাবি পড়ে যায়। চাবি তুলতে গেলে দেখে খুনি গাড়ির দিকেই আসছে। রিদম অনেক কষ্টে চাবি উঠিয়ে গাড়ি চালিয়ে সেখান থেকে পালায়। কিছু দূর পর চেকপোস্টে এসে পুলিশ অফিসারকে বলে স্যার তাড়াতাড়ি লেকে যান, ওখানে একটা ছেলেকে একজন খুন করে ফেলে রেখেছে। তখনই দুজন পুলিশ অফিসার লেকের উদ্দেশ্যে রওনা দেয়। রিদমকে চেকপোস্টের ভেতরে বসালে রিদম এসআই কে কল দিয়ে বলে স্যার ছেলেটা বলেছিল সে মিসিং বাচ্চাকে দেখেছে, তার মানে ও আমার অজয়কে দেখেছে। অজয় বেঁচে আছে স্যার। এসপি বলে রিদম কয়েকদিন আগেই আর একটা বাচ্চা মিসিং হয়েছে। রিদম কল কাটতেই চেকপোস্টের পুলিশ জানায় ম্যাডাম গত 6 বছরে 6টা বাচ্চা মিসিং হয়েছে। এবার যে বাচ্চাটা মিসিং হয়েছে তার বয়স 8 বছর। সে একটু বাইরে গেলেই রিদম ওয়াকিটকিতে শুনতে পায় বনের মধ্যে আগের মতোই রেস্ট ইন পিস লেখা ফুলের তোড়া পাওয়া গেছে, যেটায় নাড়ি ভুড়ি আর কাঁচা মাংস রাখা। রিদম সাথে সাথে আবারও লেকের দিকে রওনা দেয়। পথে গৌতম কল দিয়ে বলে তুমি তাড়াতাড়ি চেকপোস্টে ফিরে যাও। রিদম বলে আজ সে অজয়কে নিয়েই ফিরবে। ঠিক তখনই বনের মাঝখান থেকে
একটা ছেলে দৌড়ে রিদমের গাড়ির সামনে আসে। রিদম অনেক কষ্টে গাড়ি ব্রেক করে ঘুরিয়ে নেয়। গাড়ি থেকে নেমে ছেলেটির দিকে গেলে ছেলেটাও পেছনে ফেরে। রিদম ছেলেটির কাছে গিয়ে মুখের উপর থেকে চুল সরাতেই দেখে এ তো তার অজয়। এত বছর পর অজয়কে দেখে রিদম কান্নায় ভেঙে পড়ে। আজ তার কোনো কথা বলার শক্তি নেই। তখনই পুলিশের গাড়ি আসে। দেখা যায় বনের মাঝে হাতে গ্লোভস পরা রহস্যময় একজন দূর থেকে রিদম এবং অজয়কে দেখছিল। অজয়কে হাসপাতালে আনা হয়। ডক্টর চেক আপ করে। তখনই ভাবনা এবং আবি এসে অজয়ের কাছে যায়। ভাবনা অজয়কে ধরলেই অজয় সরে যায়। ডক্টর জানায় অজয়ের টাচ ডিসকমফোর্ট আছে। নার্সদেরকেও সে স্পর্শ করতে দিচ্ছে না। এত বছর পর নিজের ছেলেকে ফিরে পাওয়ার পরও যদি কোনো মা জানতে পারে তার ছেলের মানসিক অবস্থা ঠিক নেই, তাহলে তার কেমন লাগে তা একমাত্র সেই জানে। ডক্টর জানায় গত 18 ঘন্টায় অজয় একটাও কথা বলেনি। একটি মহিলা রিদমের কাছে এসে বলে অজয় কিছু বলেছে। এসআই জানায় ইনি আঞ্জানার মা, যেই মেয়েটি কয়েকদিন আগে মিসিং হয়েছে। আঞ্জানার মা বলে অজয় কথা বললে প্লিজ ওকে জিজ্ঞেস করবেন আমার মেয়েকেও দেখেছে কিনা। রিদম আঞ্জানার মায়ের মধ্যে যেন নিজেকেই দেখতে পায়। মহিলাটি আঞ্জানার ছবি দিয়ে চলে যায়। গৌতম রিদমকে বলে তুমি যখন কাল আমার কথা না শুনে লেকের দিকে যাচ্ছিলে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু এত বছরের তোমার বিশ্বাস আজ সত্যি হয়ে গেল। তুমি অজয়কে ফিরে পেয়েছ। তখনই রাঘু হাসপাতালে আসে। এসপি জানায় অজয়ের বাবাকে বিষয়টা জানানো জরুরি ছিল, তাই জানিয়েছি। রাঘু দৌড়ে গিয়ে অজয়কে কোলে নিয়ে চুমু দেয়, কিন্তু অজয় সেই আগের মতোই চুপ করে থাকে। রাঘু এসআইকে বলে ও কি আসলেই অজয়? এসপি বলে হ্যাঁ, আমরা ডিএনএ টেস্ট করেছি। রাঘু বলে তাহলে ওকে এমন কেন লাগছে? ডক্টর ডেভিড জানায় অজয়ের ডান পায়ের গোড়ালির হাড়টা অনেক সরু। আমার মনে হয় অজয়ের পা মরিচিকা ধরা কোনো শিকল দিয়ে বাঁধা ছিল। অজয়ের মুখে থুতু অথবা লালাও নেই, কারণ তার লালা তৈরি হওয়ার গ্ল্যান্ড শুকিয়ে গেছে। না জানি তাকে কেমন খাবার দেওয়া হতো, হয়তো সেই কারণেই তার দাঁতে দাগ হয়ে গেছে। অজয়কে কোনো অন্ধকার রুমে রাখা হয়েছিল, এই জন্যই তার গায়ের রং হলদেটে হয়ে গেছে। অজয়ের নখে কিছু কাঠের গুঁড়ি পাওয়া গেছে, আমি স্যাম্পলগুলো ল্যাবে পাঠিয়ে দিয়েছি। অজয়ের সারা শরীরে নখের আঁচড়ের দাগ আর আঘাতের চিহ্ন আছে। এখানে আসার পর থেকে এই পর্যন্ত সে একটাও কথা বলেনি, এমনকি সে কোনো কিছুতে ভয়ও পায় না। যে ব্যক্তি ওকে আটকে রেখেছিল সে আসলেই একটা মানুষরূপী পশু, কারণ সে অজয়ের বয়সের কথা একবারও ভাবেনি। দিনের পর দিন তাকে নির্মমভাবে অত্যাচার করেছে। অজয়ের এখন ভালো খাবার আর অনেক যত্নের প্রয়োজন। ওকে কেউ সময় দেন, সবার সাথে মিশতে অজয়ের বেশ কিছুটা সময় লাগবে। রিদম রেগে বলে আমার অজয়ের সাথে যে এত নির্মম আচরণ করলো তাকে খুঁজে পেয়েছেন? এসআই জানায় সেই কিডন্যাপারকে খুঁজতে হলে আঞ্জানাকে খুঁজে পেতে হবে, নয়তো অজয়ের বয়ান লাগবে। ভাবনা রিদমকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করিস না, আমরা তো অজয়কে পেয়ে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। আবি তুই কাথিরকে এখন কিছুই জানাস না, ও আসলে ওকে সারপ্রাইজ দিব। গৌতম এবং আবি যায় অজয়ের রুম সাজাতে। ভাবনা হাসপাতালের বিল দিতে যায়। রাঘু পুরোনো দিনের কথা ভাবতে থাকে। 5 বছর আগে রিদম যখন অজয়ের মৃত্যুর খবরে পুরোপুরি ভেঙে যায়, তখন রাঘু রিদমকে সান্ত্বনা না দিয়ে উল্টা রিদমের এই আচরণ সহ্য করতে না পেরে বলে যখন অজয় ছিল তখন তার ভালো মতো খেয়াল রাখলে ওকে মরতে হতো না। ও মা যাওয়ার পর এমন শোকাহত হয়ে আমাকেও শেষ করছো। তুমি আসলে কোনো সন্তানের মা হওয়ার যোগ্য না। রিদম অজয়ের আঁকা ছবি নিয়ে চুপচাপ মেঝেতে শুয়ে কাঁদতে থাকে। এইভাবে পরিস্থিতি সহ্যের বাইরে গেলে রাঘু রিদমকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাঘু রিদমের কাছে তার করা সেই বাজে ব্যবহারগুলোর জন্য ক্ষমা চায়। উত্তরে রিদম একটা মুচকি হাসি দেয়, কারণ এই সরির আসলেই কোনো মূল্য নেই। এসপি এসে বলে অজয়ের দেখাশোনা কে করবে? রাঘু বলে রিদম। রিদম এবং ভাবনা অজয়কে বাসায় নিয়ে আসে। গৌতম, আবি এবং সাইরাস অজয়কে স্বাগতম জানায়। সাইরাসকে দেখে অজয় একটু ভয় পায়। ভাবনা এবং আবি মিলে অজয়ের সাথে মেশার চেষ্টা করে, কিন্তু অজয় সে আগের মতোই চুপচাপই থাকে। ভাবনা এবং আবি চলে যেতেই রিদম অজয়কে গোসল করাতে নিয়ে যাওয়ার জন্য তার টি শার্ট খুলে দেখে ছোটবেলায় যেই মোলায়েম শরীরে রিদম পরম আদরে লোশন লাগিয়ে দিত, সেই শরীরে আজ অজস্র আঘাতের চিহ্ন। গৌতম অজয়ের অনেক খেয়াল রাখছে দেখে রিদমের মনে পড়ে 1 বছর আগে রিদম যখন অজয়ের হারানো লিফলেট নিয়ে রোজ রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকতো, গৌতম দূর থেকে তাকে দেখত। একদিন সে রিদমকে জানায় সে রিদমের এই অতীত মেনে নিয়ে রিদমকে বিয়ে করতে চায়। সে আজীবন রিদমের খেয়াল রাখবে। গৌতম ঠিকই তার কথা রেখেছে। গৌতম অজয়কে বলে আমাকে বাবা বলে ডাকবে, ঠিক আছে? রিদম অজয়কে খেতে দিলে অজয়ের খাওয়া দেখে রিদমের চোখে পানি চলে আসে। রাতে অজয়কে তার রুমে ঘুম পাড়িয়ে দিয়ে
রিদম ডাইনিং রুমে বসেছিল। তার চোখ লেগে যেতেই আবারও সেই বন, সেই স্ট্যাচু, সাইরাস, অজয় আর চার্লি চ্যাপলিনের মুখোশধারী ব্যক্তিকে দেখতে পায়। তখনই সাইরাসের চিৎকারে রিদমের ঘুম ভেঙে যায়। রিদম দেখে সাইরাস অজয়ের রুমের দিকে তাকিয়ে ডাকছে। রিদম সাইরাসকে চুপ করতে বলে, কারণ অজয় ঘুমাচ্ছে। সাইরাস চুপ করতেই রিদম শোনে অজয় গাইছে, কিন্তু রিদম রুমের কাছাকাছি যেতেই অজয় চুপ হয়ে যায়। রিদম দেখে অজয়ের আশেপাশে অনেক ড্রয়িং পড়ে আছে, আর অজয় রিদমের স্বপ্নে দেখা সেই স্ট্যাচু আঁকাচ্ছে। রিদম তো অবাক হয়ে যায়, তার স্বপ্নের স্ট্যাচু অজয় কিভাবে আঁকাচ্ছে। ডক্টর অজয়ের ড্রয়িং দেখে বলে, এত সিরিয়াস হওয়ার কিছু নেই, ওর ড্রয়িং এর সাথে আপনার স্বপ্ন হালকা মিলে গেছে হয়তো। তবে আমার মনে হয় অজয় তার ড্রয়িং এর মাধ্যমে কিছু বলতে চাচ্ছে। রিদম অজয়ের একটি ড্রয়িং দেখায়, যেখানে জানালার পাশে চার্লি চ্যাপলিন ছাতা ধরে দাঁড়ানো। ডক্টর বলে, হয়তো এটা তার কল্পনা, নয়তো কাল সত্যিই কেউ অজয়ের সাথে দেখা করতে এসেছিল। এটা নিশ্চিত হয়ে তখনই বলা যাবে যখন সে এমন আরো ড্রয়িং বানাবে। রিদম বলে, না ডক্টর, আপনি ওকে এখনই জিজ্ঞেস করুন। রিদম অজয়কে বলে, কাল যেমন গান গেয়েছিলে আজও তেমন গান গাও, না হলে সবাই মাকে মিথ্যুক ভাববে। রিদম অজয়কে জোর করছে দেখে ডক্টর বলে, ওকে জোর করবেন না, অজয়কে খুব ধৈর্যের সাথে হ্যান্ডেল করতে হবে, আর ও এরপরে গান গাইলে রেকর্ড করে রাখবেন। গৌতম ডক্টরকে এগিয়ে দিতে গেলে রাঘু রিদমকে কল দিয়ে বলে সে শহর থেকে যাওয়ার আগে অজয়ের সাথে একবার দেখা করতে চায়। রিদম বলে, বাসায় আসতে পারো। রাঘু বলে, না, আমরা বাইরে কোথাও দেখা করব। রিদম সাইরাস এবং অজয়কে নিয়ে একটি জায়গায় আসতে দেখে সেখানে অনেক ভিড়। আঞ্জানার মা রিদমের মতো করেই লিফলেট দিয়ে তার মেয়েকে খুঁজছে দেখে রিদমের বেশ খারাপ লাগে। রিদম অজয়কে নিয়ে রেস্টুরেন্টে বসে অজয়ের সাথে কথা বলে আঞ্জানার বিষয়ে তথ্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু অজয় কোনো জবাবই দেয় না। ওয়েটার আইসক্রিম নিয়ে আসতেই অজয় হাত দিয়ে খাওয়া শুরু করে। রিদম অজয়ের আর্টগুলো ভালো করে দেখতে থাকে। হঠাৎ লক্ষ্য করে অজয় আইসক্রিম খাওয়া বাদ দিয়ে কারো দিকে তাকিয়ে প্রচুর ভয় পাচ্ছে। রিদম ভাবে হয়তো কিডন্যাপার তার পেছনে, তাই মোবাইলের ক্যামেরা অন করে দেখে কালো কোট পরা একজন ছাতা নিয়ে বের হচ্ছে। রিদম অজয় এবং সাইরাসকে নিয়ে লোকটার পিছু করে, কিন্তু একটু পরেই দেখে ওটা আসলে একটা মহিলা। রিদমের মনে পড়ে কোনার টেবিলে কালো কোট পরা কেউ ছিল, তাই সে সাইরাস এবং অজয়কে এক জায়গায় দাঁড় করিয়ে রেস্টুরেন্টে গিয়ে ওয়েটারকে লোকটির বিষয়ে জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। রিদম অজয়ের ড্রয়িং নিতে গিয়ে দেখে রেস্ট ইন পিস লেখা একটা খামটি খুলতেই যাবে, তখনই সাইরাসের চিৎকারে রিদম বের হয়ে আসে। রিদম বুঝে যায় এই ভিড়ের মাঝেই সে কিডন্যাপার আছে। হঠাৎ লক্ষ্য করে চার্লি চ্যাপলিনের মাস্ক পরা একজন তার দিকে তাকিয়ে আছে, অর্থাৎ এই লোকটাই সেই কিডন্যাপার। তখনই কারো ধাক্কায় রিদমের হাত থেকে সেই খামটা পড়ে যায়। রিদম তাকিয়ে দেখে কিডন্যাপার গায়েব হয়ে গেছে। রাঘু এসে খামটা উঠিয়ে রিদমকে ডাকে। রিদম বলে, রাঘু, অজয়ের কিডন্যাপার এখানে এসেছে। সে গতকালও আমাদের বাসায় এসেছিল, ও আমাদের উপর নজর রাখছে। রাঘু রিদমকে ভিড় থেকে সাইডে নিতে গেলে হঠাৎ কেউ এসে অজয়কে টান দিয়ে নিয়ে যায়। রিদম এবং রাঘু হন্যে হয়ে অজয়কে খুঁজতে থাকে। রিদম সাইরাস বলে ডাক দিতেই সাইরাস অজয়ের ঘ্রাণ শুকতে শুকতে সেদিকে গেলে রাঘু ও সাইরাসের পেছনে যায়। অজয়কে একটা ফাঁকা রাস্তায় পাওয়া যায়। রিদম বলে, অজয় নিশ্চয়ই কিডন্যাপারকে দেখে ভয়ে এখানে পালিয়ে এসেছে। রাঘু বলে, কিডন্যাপার আবার অজয়ের পিছু কেন নিয়েছে, সে আসলে কি চায়। হঠাৎ তার সেই খামের কথা মনে পড়ায় খাম খুলে দেখে তাতে বিভিন্ন মেয়ের সাথে গৌতমের ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে এগুলো কেটে বসানো। রাঘু সন্দেহ করে তাহলে গৌতমই হয়তো সেই কিডন্যাপার। রিদম বলে, গৌতম কেন নিজের ছবি দিবে, আর গৌতম কিডন্যাপার হলে অজয় নিশ্চয়ই ওকে দেখে রিয়াক্ট করত। আমি জানি গৌতম কখনো এমন কাজ করবে না, কিডন্যাপার নিশ্চয়ই অন্য কেউ। রাঘু বলে, তাহলে তুমি অজয়কে যেখানে পেয়েছিলে আমাকে সেখানে নিয়ে চলো, আমাদের সব উত্তর আমরা সেখানেই পাবো। রাঘু অজয়কে নিয়ে বনের মধ্যে যেতে চাইলে অজয় যেতে চায় না। অজয়কে দেখে মনে হয় সে অনেক ভয় পাচ্ছে। রাঘু বলে, রিদম, ও ভয় পাচ্ছে না, আসলে ও আমাদেরকে কিডন্যাপারকে দেখাতে চাচ্ছে না, কারণ 2 বছর আমাদের সাথে থাকলেও এই 6 বছর ও কিডন্যাপারের সাথেই ছিল, তাই কিডন্যাপার ওর কাছে বেশি কাছের। একটা জিনিস ভাবো, অজয় নিজে আমাদের কাছে এসেছে, হয়তো এটা কিডন্যাপারের কোনো চাল। তখনই ট্যাক্সি ড্রাইভার চিৎকার করে ওঠে, কারণ অজয় তার হাতে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়েছে। এমন দৃশ্য দেখে রাঘু এবং রিদম ভয় পেয়ে যায়। রাঘু অজয়কে স্ক্রুড্রাইভার ফেলে দিতে বলে, কিন্তু অজয় কোনো কথাই শোনে না।
হঠাৎই রাঘু ঝাড়ি দিয়ে স্ক্রুড্রাইভার ফেলে দিতে বললে অজয় ফেলে দেয়। সাথে সাথে অনেক মাছিতে চারিপাশ ছেয়ে যায়। মাছি দেখেই হৃদমের প্যানিক অ্যাটাক হয়। কিডন্যাপার সাইরাসের মাথায় হাত বুলাতে বুলাতে সাইরাসের বেল্ট টেনে ধরে। অজয় আসতেই কিডন্যাপার তাকে কুড়াল দেয়। অজয় কুড়াল দিয়ে সাইরাসকে মেরে ফেলে। এমন ভয়ানক স্বপ্ন দেখে হৃদম জেগে ওঠে। রাঘু বলে, চিন্তা করো না, আমরা এখন তোমাদের বাসায়। গৌতমকে কয়েকবার কল দিয়ে পাইনি, তাই অ্যাম্বুলেন্স ডেকে তোমাকে বাসায় এনেছি। আর অজয় নিজের রুমেই আছে। রাঘু বলে, অজয়কে দেখলে ছোট মনে হলেও মানসিক দিক থেকে সে অনেক হিংস্র। অজয় কি ভাবছে, কি করছে সেটা অনুমান করা খুবই কঠিন। তোমার কোনো সমস্যা হলে আমাকে কল দিও। হৃদম বলে, আমাকে অবশ্যই ওই কিডন্যাপারকে খুঁজে বের করে জানতে হবে সে আমার ছেলের সাথে এমন কেন করলো। রাঘু বের হতে গেলে হৃদম বলে, অজয় কারোর কথা শোনে না, হঠাৎ সে তোমার কথায় স্ক্রুড্রাইভার ফেলে দিল কেন? রাঘু বলে, তা আমার জানা নেই, তবে আমার মনে হয় কিডন্যাপার ওকে এভাবেই ট্রেন করেছে। রাতে হৃদম অজয়ের রুমের দরজা লাগাতেই অজয় চোখ খোলে। গভীর রাতে হৃদমের ঘুম ভাঙতেই হৃদম অজয়কে গান গাইতে শুনে মোবাইলের রেকর্ড অন করে, কিন্তু যখনই সে অজয়ের রুমে আসে তখনই অজয় চুপ করে যায়। হৃদম দেখে অজয় টিভির দিকে তাকিয়ে আছে। সেও চুপ করে পর্দার পাশে বসে থাকে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ সে লক্ষ্য করে বিদ্যুতের ঝলকানিতে টিভিতে দেখা যাচ্ছে চার্লি চ্যাপলিনের মাস্ক পরে ছাতি হাতে সেই কিডন্যাপার জানালার বাইরে দাঁড়িয়ে আছে। হৃদম চুপ করে সব দেখে। কিডন্যাপার অজয়ের গানের সুরেই শীষ বাজাতে বাজাতে ধীরে ধীরে অজয়ের রুমে আসে। হৃদম চুপ করে দাঁড়িয়ে থাকে। কিডন্যাপার এসে তুলে দিতেই অজয় উঠে দাঁড়ায়। কিডন্যাপার ইশারায় বলে, তখন ভিড়ে তোমাকে হারিয়ে ফেলেছিলাম, এই জন্য এখানে এসেছি। তোমার মা কই? অজয় হৃদমের দিকে তাকাতেই হৃদম তার পাশে থাকা রড দিয়ে কিডন্যাপারের থায় বাড়ি দিতেই রডে লেগে মাস্ক পড়ে যায়। কিন্তু হৃদম কিডন্যাপারের চেহারা দেখার আগেই কিডন্যাপার তাকে ধাক্কা দিয়ে ফেলে আবারও মাস্ক পরে নেয়। হৃদম সাইরাস এবং গৌতমকে ডাকতে থাকে, কিন্তু গৌতম আসার আগেই কিডন্যাপার চলে যায়। কিডন্যাপার সাইরাসকে বেহুশ করে রাখায় সাইরাসকে এত ডাকার পরেও সে আসেনি। পুলিশ এবং ডক্টরকে ডাকা হয়। ততক্ষণে বাকি সবাই বাসায় চলে এসেছে। ডক্টর অজয়ের রেকর্ডিং শুনে বলে, অজয়ের গলাটা কাপা কাপা মনে হচ্ছে। ও এই গানের মাধ্যমেই সাহায্য চাচ্ছে। হৃদম বলে, কিডন্যাপার অজয়ের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। ডক্টর অজয়ের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করে, কিন্তু অজয়ের কোনো রেসপন্স না দেখে বোঝে কিডন্যাপার তার সাথে সিক্রেট কোনো সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, যেটা শুধু অজয় এবং কিডন্যাপার জানে। হৃদম বলে, ও যদি গান গাইতে পারে তাহলে কথা কেন বলছে না? ডক্টর জানায়, অতিরিক্ত স্ট্রেসে অথবা রাগে আমরা যেমন চিৎকার করি, তেমনি অজয়ও তার অতিরিক্ত ইমোশনের কারণেই কথা বলতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অজয়ের এমন কাউকে দরকার যাকে সে বিশ্বাস করতে পারে। এসআই জানায়, বাসার আশেপাশে কাউকেই পাওয়া যায়নি। হৃদম বলে, অজয়কে যেখানে পাওয়া গিয়েছিল সেখানে ভালো করে খুঁজে দেখেন। ওই কিডন্যাপারের জন্য শহরের বাকি বাচ্চাদের জীবনও ঝুঁকিতে। এসআই বলে, এত বড় জঙ্গলে ওভাবে খোঁজাটা অসম্ভব। এসপি হৃদমের বাসা পাহারা দেওয়ার জন্য একজন পুলিশ রেখে যায়। ডক্টর ডেভিড গৌতমকে বলে, আমি একজন ভালো স্পিচ থেরাপিস্টকে চিনি, তুমি অজয়কে তার কাছে নিয়ে যাও। রাঘু আবিকে বলে, কাথিকে দেখছি না। আবি জানায়, বিজনেস ট্রিপে পুনা গিয়েছিল, কিন্তু এখন ফোনে কল দিলে বন্ধ পাচ্ছি। আবি, ভাবনা এবং রাঘু চলে যায়। রাঘু গৌতমকে বলে যায়, তোমার চিন্তা করার দরকার নেই, আমি এখানে এসেছি অজয়ের জন্য। ওর সাথে কি হয়েছিল জানার পরই চলে যাব। পরের দিন সকালে গৌতম হৃদম, অজয় এবং সাইরাসকে নিয়ে স্পিচ থেরাপিস্টের কাছে যাচ্ছিল। পথে আঞ্জানার মাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে গৌতম বলে, আমি নাকি হাসপাতালে নিয়ে যাচ্ছি, তুমি অজয়কে নিয়ে হাসপাতালে আসো। হৃদম গাড়িতে ফিরে দেখে অজয় গাড়িতেই আছে, কিন্তু সাইরাস নেই। হৃদম অজয়কে নিয়ে সাইরাসকে খুঁজতে বের হলে এক লোক জানায় সে একটা কুকুরকে ডাস্টবিনের কাছে দেখেছে। হৃদম দেখে সাইরাস একটা কালো পলি শুকছে, তাকে শত টানলেও সে আসছে না। হৃদম পলিথিন ভালো করে চেক করলে দেখে পলিথিনে রক্তমাখা একটা সূচ আর সুতা এবং কাপড়ের ছেঁড়া অংশ। কাপড়টা ভালো করে লক্ষ্য করলে হৃদমের মনে পড়ে এটা তো সে আঞ্জানার ছবিতে দেখেছিল। সাইরাস গন্ধ শুকতে শুকতে একটা বাসায় আসে। হৃদম এসে বাসার বেল বাজায়। বাসার ভেতরে কেউ চাপাতি দিয়ে কিছু একটা কাটছিল। দরজা খুলতেই দেখা যায় এটা ডক্টর ডেভিডের বাসা। ডেভিডের চেহারা বেশ ভয়ানক হয়ে আছে। অজয় তাকে দেখে হৃদমের পেছনে গিয়ে লুকায়। হৃদম বলে তার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই সে একটু বিশ্রাম নিতে এসেছে। ডক্টরের বাসায় ঢুকতেই হৃদম আশেপাশে খুব ভালো করে লক্ষ্য করছিল। ডক্টর বিষয়টা খেয়াল করে। হৃদম কফি চাইলে ডক্টর কফি বানাতে গেলে হৃদম সাইরাসকে ছেড়ে দেয়। সাইরাস থেকে রুমে এসে আলমারির সামনে দাঁড়িয়ে যায়। হৃদম আলমারির দরজা খুলতেই যাবে, তখনই ডক্টর কফি নিয়ে এসে দেখে হৃদম সেখানেই বসা।
সাইরাসকে ছটফট করতে দেখে রিদম ডক্টরকে বলে, সাইরাসকে একটু বাইরে ঘুরিয়ে আনবেন প্লিজ। ডক্টরের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সাইরাসকে নিয়ে বাইরে যেতেই রিদম অজয়কে বসতে বলে সেই আলমারির কাছে আসে। আলমারি খুলতেই ভেতরে একটা গোপন রুম দেখতে পায়। সেখানে একটা বন্ধ দরজা দেখে। দরজার সিটকানিতে রক্ত দেখে রিদম এসআইকে কল দেয়, কিন্তু কল ওয়েটিং থাকায় নিজেই রুমটিতে ঢুকে যায়। রুমে কেমন একটা বোটকা গন্ধ, দেয়ালে রক্তের দাগ। একটু সামনে এগুলি দেখে দেয়ালে রক্তমাখা অ্যাপ্রন এবং কাটা হাত আর কাটা পা ঝুলছে। রিদম প্রচুর ভয় পেয়ে পেছনে যেতেই একটা স্ট্রেচারে ধাক্কা খায়। স্ট্রেচারে একটা ব্যাগ রাখা। ব্যাগের চেন খুলতেই দেখে সেদিন বনের যে ছেলেটিকে দেখেছিল সেই ছেলেটির লাশ। রিদম লাশ দেখে আবারও এসআইকে কল দিলে কল ওয়েটিং পায়। রিদম সামনে এগিয়ে গেলে মেঝেতে থাকা রক্তে তার পা পড়ে। সে তাকিয়ে দেখে রক্তের ছাপটা সামনের বাথটাব পর্যন্ত গেছে। বাথটাবের কাছে গিয়ে দেখে সেখানে আঞ্জানা শুয়ে আছে। রিদম আঞ্জানাকে ডাকলে সে উঠে বসে। পিছনে তাকিয়ে দেখে অজয় দাঁড়িয়ে আছে। সে ইশারায় অজয়কে তার কাছে আসতে মানা করে। তাড়াতাড়ি নিজের ওড়না আঞ্জানার শৈলে পেঁচিয়ে সামনে তাকাতেই দেখে অজয়ের পেছনে ডেভিড দাঁড়িয়ে আছে। ডেভিড পাশে থেকে একটা চাকু হাতে নিয়ে বলে, রিদম, তোমার এখানে আসা উচিত হয়নি। রিদম একটা তালি বাজালে তালির শব্দ শুনে সাইরাস চলে আসে। সাইরাসকে দেখে ডেভিড ভয় পেয়ে যায়, আর সেই সুযোগে রিদম আঞ্জানাকে নিয়ে বাইরে এসে দরজা লাগিয়ে দেয়। কিন্তু তার মনে পড়ে যায় অজয় ভেতরেই থেকে গেছে। রিদম দরজা খুলে ভেতরে গিয়ে দেখে ডেভিড চাকুটা অজয়ের হাতে দিয়েছে। রিদম অজয়কে তার কাছে ডাকলে অজয় ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, কিন্তু অজয়কে দেখে মনে হচ্ছে সেও একটা সাইকো। রিদম অজয়কে এভাবে আসতে দেখে ঝাড়ি দিয়ে ডেভিডকে আক্রমণ করতে বলে। অজয় চাকু দিয়ে ডেভিডকে আঘাত করে। অজয় আসলে এখন স্বাভাবিক কথাবার্তায় রেসপন্স করে না। তাকে ঝাড়ি মেরে কিছু বললে সে সেই কথাটাই শোনে। যেমন রাঘু সেদিন জঙ্গলে ঝাড়ি দিতেই অজয় কথা শুনেছিল। ডেভিডও বিষয়টা বুঝে ফেলে। ঝাড়ি দিয়ে চাকু ফেলতে বললেই অজয় চাকু ফেলে দেয়। ডক্টর একটা চাপাতি দিয়ে অজয়কে মারতে গেলে রিদম তার পা ধরে টান দেয়। এরপর একটা কুড়াল দিয়ে মারতে গেলে রিদম ডেভিডের চোখে ফায়ার এক্সটিংগুইশারের গ্যাস মেরে সেখান থেকে পালায়। ডক্টর তাদের তাড়া করতে গেলে দেখে তার পা শিকল দিয়ে বাঁধা। বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে ডক্টরকে গ্রেফতার করে। অজয়ের হাত কেটে গেছে দেখে রিদম গৌতমকে বলে, ওকে নিয়ে হাসপাতালে যাও, আমি থানায় যাব। রাঘু বলে, তুমি বাসায় যাও, আমি থানায় যাচ্ছি। রিদম বলে, না, আমার জানতে হবে ও আমার ছেলেকে কিডন্যাপ কেন করলো। থানায় এসে ডক্টর চুপচাপ বসেছিল। হাজার জিজ্ঞেস করলেও তার একটাই জবাব, সে যা বলার রিদমকেই বলবে। উপায় না দেখে রিদমকে নিয়ে আসা হয়। সে ডক্টরকে জিজ্ঞেস করে, বলো কি বলতে চাও, আর তুমি অজয়কে কেন কিডন্যাপ করেছিলে? গত 6 বছর আমার ছেলের সাথে কি করেছো? ডক্টর বলে, চলো একটা গেম খেলি। তুমি শেষ পর্যন্ত খেলতে পারলে আমি তোমার সব প্রশ্নের উত্তর দিব, কিন্তু মাঝপথে খেলা ছেড়ে দিলে তুমি কোনো উত্তর পাবে না। আমি তোমাকে যা জিজ্ঞেস করব তুমি সত্য বলবে, আর তুমি আমাকে যা জিজ্ঞেস করবে আমিও সত্য বলবো। ডক্টর জিজ্ঞেস করে, তুমি জানো যে আমি শুধু কেন তোমার সাথে কথা বলতে চেয়েছি? রিদম বলে, কেউ যখন তোমাকে সন্দেহ করেনি তখন আমি তোমাকে ধরেছি, এই জন্যই আমার সাথে কথা বলতে চেয়েছো। এবার রিদম জিজ্ঞেস করে, লেখে যাকে খুন করেছিলে সে কে ছিল? ডেভিড জানায়, আমি তাকে চিনি না। আঞ্জানাকে কিডন্যাপ করার সময় সে আমাকে দেখে নিয়েছিল, তাই তাকে খুন করেছি। রিদম জিজ্ঞেস করে, বাচ্চাদের কিডন্যাপ করতে কেন? ডক্টর জবাব দেয়, আমার ফ্রেশ অর্গান দরকার। বাচ্চাদের অর্গানগুলো একদম ফ্রেশ, তাই তাদেরকে টার্গেট করতাম। বাচ্চাদের ফ্রেশ অর্গানের ভালোই দাম পাওয়া যায়। ডেভিড এই পর্যন্ত এই শহরের 4 জন সহ মোট 17টা বাচ্চাকে কিডন্যাপ করেছে। ডেভিড বলতেই থাকে, অর্গানগুলো কাটার পর বাচ্চারা যন্ত্রণায় চিৎকার করত। সেটা শুনে আমার মনটা আনন্দে ভরে যেত। তারপর আমি তাদেরকে ছোট ছোট টুকরা করতাম, তারপর টুকরাগুলো অ্যাসিডে গলিয়ে লেকে ফেলে দিতাম। রিদম ডেভিডকে মিসিং হওয়া বাচ্চাদের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই বাচ্চাগুলোকে সে কিডন্যাপ করেছে কিনা। সব ছবি দেখে হ্যাঁ বললেও অজয়ের ছবি দেখালে ডেভিড জানায় সে অজয়কে কিডন্যাপ করেনি। রিদম বলে, তুমি মিথ্যা বলছো, অজয়কে তুমি কিডন্যাপ করেছো। ডেভিড জানায় সে যদি কিডন্যাপ করত তাহলে এতদিনে অজয়ের অর্গানগুলো কেটে নিত। রিদম বলে, তুমি কিডন্যাপ না করলে এসব কে করলো? ডক্টর বলে, আমি তোমাকে সব বলেছি, এখন তুমি ভেবে বলো অজয়কে কে কিডন্যাপ করেছিল। রিদম জবাব দেয়, আমি জানি না। খেলার নিয়ম অনুযায়ী জানি না বললেই খেলা শেষ। তাই ডেভিড বলে, গেম ওভার। রিদম তাকে বারবার জিজ্ঞেস করে অজয়কে কে কিডন্যাপ করেছিল, কিন্তু খেলার নিয়ম ভাঙায় ডেভিড রিদমের প্রশ্নের কোনো উত্তরই দেয় না। পুলিশ ডেভিডকে নিয়ে যাওয়ার সময় রিদম বলে, তুমি আসলে জোকারের মতো, তুমি না বললেও আমি অজয় কিডন্যাপারকে খুঁজে বের করবই।
তোমার মতো মানুষরূপী পশুর আসলে বেঁচে থাকাই উচিত না। ডেভিড বলে, ও তাই নাকি? মনে রেখো, অজয় কখনোই আমার শিকার ছিল না, সে এখনো অন্য কারো শিকার। গুড লাক বলেই টেবিলে বাড়ি দিলে রিদম টেবিলে তাকিয়েই অজয় বলে দৌড় দেয়। টেবিলে কি লেখা ছিল জানেন? লুক অ্যারাউন্ড ইউ, মানে নিজের আশেপাশে তাকিয়ে দেখো। রিদম গৌতমকে কল দিলে গৌতম কল রিসিভ করে না। রিদমের মনে পড়ে রাঘু ঝাড়ি দেওয়ার সাথে সাথে অজয় স্ক্রুড্রাইভার ফেলে দিয়েছিল। তাহলে কি অজয়? কাথিরেরও কয়েকদিন যাবৎ কোনো খোঁজ খবর নেই। রিদম হাসপাতালে পৌঁছালে দেখে অজয়ের রুমের চেয়ার উল্টে পড়ে আছে আর মেঝেতে রক্ত। তখনই সাইরাসের চিৎকার শুনলে রিদম গিয়ে দেখে গৌতম মেঝেতে পড়ে আছে। গৌতম বলে, আমাকে মাফ করে দাও রিদম, ও অজয়কে নিয়ে গেছে। একটি হ্যান্ডগ্লোভস দিয়ে বলে, কিডন্যাপার আসলে একজন মেয়ে। আমি একটি মেয়ের হাত দেখেছি, মেয়েটি অজয়কে নিয়ে ওই দিকে গেছে। হাসপাতালের সবাই গৌতমকে নিয়ে গেলে রিদম দাঁড়িয়ে ভাবতে থাকে কিডন্যাপার একটা মেয়ে, এবং ডেভিড বলেছিল কিডন্যাপার তার কাছের কেউ। ডেভিড কথার মাঝে পেইন্টিং এর বিষয়ে কিছু বলছিল। রিদম অজয়ের ড্রয়িং এর কথা মনে করতে থাকলে তার মনে পড়ে অজয়ের সব ড্রয়িং এ কিডন্যাপার সবকিছু বাম হাতে ধরেছিল। এমনকি সে যেদিন কিডন্যাপারকে দেখেছিল, কিডন্যাপার সেদিন বাম হাত দিয়ে দরজা খুলেছিল। রিদম বুঝে যায় কে সেই কিডন্যাপার। রিদমের মনে শুধু একটাই প্রশ্ন জাগে, কেন? রিদম একটি বাসায় আসে। বাসাটির আশেপাশে শুনশান নীরবতা। রিদম ধীরে ধীরে একটা ছবির কাছে যায়। ঠিক তখনই চার্লি চ্যাপলিনের মাস্ক পরে সেই কিডন্যাপার এসে রিদমের দিকে বন্দুক তাক করে। রিদম ফিরতে কিডন্যাপার মুখোশ খুলে দেখা যায় কিডন্যাপার হলো ভাবনা। আমার মতো আপনারাও নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। ভাবনা বলে, কিডন্যাপার একজন মেয়ে, এটা দেখে বেশি অবাক লাগছে নাকি আমি কিডন্যাপার এই জন্য অবাক লাগছে? রিদম বলে, অজয় কই? অজয় বলে জোরে ডাক দিলে অজয়ের কোনো সাড়া না পেয়ে ভাবনাকে জিজ্ঞেস করে, অজয় কই? ভাবনা বলে, অজয়ের সন্ধান দিয়ে দিলে ওকে কিডন্যাপ করার কি মানে? রিদম মিনতি করে বলে, তুমি যা বলবে আমি তাই করব, তুমি শুধু আমার অজয়কে ফিরিয়ে দাও। ভাবনা একটা ড্রিঙ্কস দিয়ে বলে, এই ড্রিঙ্কস পান করলে আমি তোর সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। কথা শেষ হওয়ার আগেই রিদম এক নিঃশ্বাসে সবটুকু ড্রিঙ্কস শেষ করে দেয়। ভাবনা বলে, অজয় তোমার দুনিয়া, তাই তুমি ওর জন্য সব করতে পারবে, তাই না? কিন্তু তোমার জন্য আমার সম্পূর্ণ দুনিয়া টুকরো টুকরো হয়ে গেছে। সেই ছোটবেলা থেকে সব সময় তাকে রিদমের প্রশংসা শুনতে হয়েছে। স্কুলে পারফর্ম করতে গেলে ভাবনার কাছ থেকে সব নিয়ে রিদমকে দেওয়া হয়েছে, কারণ রিদমের পারফরমেন্স ভালো। তখন থেকে রিদমের কারণে ভাবনা সব সময় অন্ধকারে থেকেছে। ভাবনার নজরে দুনিয়ার সবচেয়ে নির্মম সাজা হলো কারো থেকে তার নিজের অস্তিত্বকেই কেড়ে নিয়ে তাকে অন্য কারো মতো হতে বলা। আর এটাই ভাবনা সহ্য করে এসেছে। ভাবনা পড়ালেখায় অত ভালো না হলেও খেলায় সবসময় প্রথম হতো। বাবাকে প্রাইজ দেখালে বাবা খুশি না হয়ে বলতো, রিদম তোমার বেস্ট ফ্রেন্ড, ও পড়ালেখায় কত ভালো, আর তুমি কি করছো? বাবা মা সব সময় বলতো রিদমের মতো হতে পারো না। এ পর্যন্ত ভাবনা মেনে নিলেও কলেজে যে ছেলেকে প্রপোজ করে সেও রিদমকে পছন্দ করে ভাবনাকে রিজেক্ট করে দেয়। নিশ্চয়ই বুঝেছেন সেই ছেলেই হলো রাঘু। এভাবে ছোটবেলা থেকে রিদম শুনতে শুনতে ভাবনা নিজেকেই যেন হারিয়ে ফেলে। সে রিদমকে ঘৃণা করতে শুরু করে। ভাবনা নিজের এক নতুন পরিচয় বানায়, সেটা হলো চার্লি চ্যাপলিনের পরিচয়। রিদমের কপালে বন্দুক ঠেকিয়ে বলে, চাইলে তোকে এখানেই মারতে পারি, কিন্তু তোকে আমি তিলে তিলে শেষ করব, তখনই তুই আমার কষ্ট বুঝতে পারবি। যেদিন তুই 5 মিনিটের জন্য অজয়কে হারিয়ে অমন ভেঙে পড়িস, তখনই আমি অজয়কে কিডন্যাপ করার প্ল্যান করি। আমার প্ল্যান ছিল ওকে পরের দিনে ছেড়ে দিব, কিন্তু তোকে সেদিন সারাদিন কষ্ট পেতে দেখে মনে হলো ওকে আর একদিন রাখি। একদিন থেকে 1 সপ্তাহ হলো, 1 সপ্তাহ থেকে 1 বছর। রোজ তুই একটু একটু করে ভেঙে পড়তি। ফাইনালি সেদিন অজয়ের মৃত্যুর খবরে তোকে পুরোপুরি ভাঙতে দেখে আমি খুব শান্তি পেয়েছিলাম। 6 বছর কেটে গেল। সমস্যা শুরু হলো যখন ওই ডক্টর ডেভিড আমার স্টাইল কপি করে কিডন্যাপিং করা শুরু করলো। আমার প্রচুর রাগ হয়। ভাবনা তার সব রাগ এবং রিদমের প্রতি ঘৃণা নিষ্পাপ অজয়ের উপর দেখাতো। এই জন্যই অজয়ের এত খারাপ অবস্থা হয়ে গেছে। কাথির কিভাবে যেন ভাবনাকে ফলো করে জঙ্গলে পৌঁছে যায়। ভাবনা কাথিরকে মেরে অজয়কে দিয়েও কাথিরকে স্ক্রুড্রাইভার দিয়ে আঘাত করায়। হঠাৎ কাথির ভাবনার পা ধরে বসলে অজয় সেখান থেকে পালায়। রাগে ভাবনা কাথিরকে খুন করে। এভাবেই অজয় রিদমের গাড়ির সামনে এসেছিল। অজয়কে আবারও রিদমের কাছে ফিরতে দেখে ভাবনার রাগ আরো বেড়ে যায়। এজন্যই সে অজয়কে ফলো করা শুরু করে। তারপর আবারও অজয়কে কিডন্যাপ করে, কারণ অজয় রিদমের কাছে থাকলে ভাবনা রিদমের কষ্ট দেখতে পারবে না। ভাবনা রিদমকে সুখে থাকতে দিবে না, কারণ সে রিদমকে ঘৃণা করে। রিদম কাঁদতে কাঁদতে বলে, তোমার রাগ তো আমার উপর, আমার সন্তানকে ছেড়ে দাও। ভাবনা বলে, কোন সন্তানের কথা বলছো?
রিদম বুঝে যায় ভাবনা তাকে যে ড্রিঙ্কস দিয়েছে সেটা আসলে বিষ। রিদম রাগে ভাবনার গলা চেপে বলে, আমার সন্তানেরা তোর কি করেছে? ওদের তুই কষ্ট কেন দিচ্ছিস? ভাবনা বলে, শোন, তোর এই সন্তানের কাছে 1 ঘন্টা আছে, কিন্তু আমি তো অজয়কেও এই একই ড্রিঙ্কস দিয়েছি। হয়তো সে এতক্ষণে মারা গেছে, না হলে তার কাছেও হয়তো 1 ঘন্টা সময় আছে। তোর জন্য আমি সারা জীবন যেই তুলনার অত্যাচার সহ্য করেছি, আজ তোকে আমি সেই তুলনার জালে ফাঁসাবো। তুই ঠিক কর তুই কাকে বাঁচাবি, অজয় নাকি তোর অনাগত সন্তানকে। রিদম অসহায়ের মতো কান্না করতে থাকে। সে তো মা, সে কিভাবে যে কোনো একজনকে বাঁচাবে? ভাবনা টিটকারি করে বলে, তুই আজ যে কোনো একজনকে বাঁচাবি, আর পরে মৃত সন্তানের জন্য আফসোস করতে করতে এই ভাবনার কথাই ভাববি, যেমনটা আমাকে তোর কথা ভাবতে বাধ্য করা হয়েছিল। বলেই গলায় গুলি করে আত্মহত্যা করে। রিদম যেন অজয়কে কখনোই খুঁজে না পায়, আর একমাত্র সেই জানে অজয় কোথায়, তাই ভাবনা আত্মহত্যা করে। রিদম সারা ঘরে পাগলের মতো অজয়কে খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে ভাবনা বলেছিল কাথির ভাবনাকে জঙ্গলে ফলো করে অজয়কে পেয়েছিল। রিদম তাড়াতাড়ি সাইরাসকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। ভোরের আলো ফুটে উঠেছে। একে তো সে গর্ভবতী, তার উপর বিষের প্রতিক্রিয়া। যন্ত্রণায় কাটাতে কাটাতে রিদম তার সন্তানকে খুঁজছে, কিন্তু এত বড় জঙ্গলে সে অজয়কে কোথায় পাবে? ব্যথায় কাটাতে কাটাতে রিদম বসে পড়ে। রিদম সাইরাসকে তার কাছে ডাকে। রিদম আফসোস করে বলে, আমি ভুল করে ফেলেছি, আমার যে কোনো একজনকে বাঁচানো উচিত ছিল। তখনই সাইরাস দৌড়ে বনের দিকে যায়। রিদম সাইরাসের পিছু পিছু গেলে দেখে সাইরাস একটি জায়গায় দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি সেখানের খড়কুটো সরালে একটা কাঠের দরজা পায়। অজয় বলে ডাক দিতেই অজয়ের নিচ থেকে মা বলে তার ডাকে সাড়া দেয়। রিদম অনেক কষ্ট করে, অনেক শক্তি সঞ্চার করে তালা ভেঙে দরজা খোলার সাথে সাথে অজস্র মাছি বের হয়ে আসে। রিদম মাছি দেখেও নিজেকে শক্তভাবে সামলিয়ে নিচে নেমে দেখে স্যালাইনের পাইপের মাধ্যমে অজয়ের শরীরে সেই বিষাক্ত ওষুধ যাচ্ছে। রিদম তাড়াতাড়ি সব খুলে দিলে অজয় মাকে জড়িয়ে ধরে। রিদম আশেপাশে তাকিয়ে দেখে জায়গাটি খুবই জঘন্য। কমোডের পাশেই খাওয়ার প্লেট, তার পাশেই কাথিরের পচাগলা লাশ পড়ে আছে। রিদমের ব্যথা বাড়তে থাকে। সে অজয়কে নিয়ে উপরে উঠতে গিয়েই ব্যথায় কাঁদতে কাঁদতে বসে পড়ে। অজয় মাকে টেনে ওঠানোর বৃথার চেষ্টা করে উপায় না পেয়ে একাই উপরে উঠে দৌড় দেয়। রিদম অজয়কে ডাকলেও অজয় দৌড়াতে থাকে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় রিদম প্রতিদিন স্বপ্নে যে স্ট্যাচু দেখত, এটাই সেই স্ট্যাচু। স্ট্যাচুর পাশেই ভাবনা অজয়কে রেখেছিল। অজয় দৌড়ে জঙ্গল থেকে বের হয়ে মেন রাস্তায় গিয়ে একজনকে ডেকে আনে। তার সহায়তায় রিদমকে হাসপাতালে আনা হয়। সিন শিফট হয় কয়েকদিন পরে। রিদম অজয়কে পেঙ্গুইনের সেই অসমাপ্ত গল্প শোনাচ্ছে। মা পেঙ্গুইন যখন শার্ক এবং কুমির থেকে ছোট্ট পেঙ্গুইনকে বাঁচায়, তখন দেখে অন্য এক পেঙ্গুইন এসে তার ছোট্ট পেঙ্গুইনকে কিডন্যাপ করে নিয়েছে। মা পেঙ্গুইন ছোট্ট পেঙ্গুইনকে উদ্ধার করে সুখে শান্তিতে বসবাস করতে লাগে। অজয় এখন একদম স্বাভাবিক হয়ে গেছে। সে দৌড়ে এসে গৌতমকে জড়িয়ে ধরে। গৌতম বলে, কাথিরকে ছাড়া আবি এখন কি নিয়ে বাঁচবে? ওর তো আর আপন কেউ থাকলো না। রিদম বলে, আবি এখন প্রেগনেন্ট। ও সিদ্ধান্ত নিয়েছে ও নিজের বাচ্চার জন্য বাঁচবে। গৌতম বলে, বাচ্চার সাথে মায়ের সম্পর্ক সবসময় বিশেষ হয়, তাই না? রিদম বলে, মা শুধু একটা সম্পর্কের নাম না, এটা একটা প্রতিরোধক। কারণ মা তার সন্তানকে সব বিপদ থেকে আগলে রাখে। তখনই ডক্টর এসে বলে, ভাগ্যিস তুমি কম ডোজ নিয়েছিলে, এই জন্য বাচ্চার কোনো ক্ষতি হয়নি। ডক্টর আল্ট্রাসাউন্ড করলে অজয় বলে, মা অনেক ভাগ্যবতী, তাই না? গৌতম বলে, না, সন্তান ভাগ্যবান, কারণ সন্তান তার মাকে বিশ্বাস করেই দুনিয়াতে নির্ভয়ে আসতে পারে। ছোটবেলাতেই কারোর সাথে বাবা মা তুলনা করলে খুব খারাপ লাগতো, তাই না? সেই অনুভূতিটার কথা মনে হলেও আজও প্রচুর রাগ হয়। কারোর সাথে তুলনা করে নিজের সন্তানকে ছোট দেখানোটা আসলে বড় প্রকারের অন্যায়। কারণ সেই শিশুটি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। সে নিজেকে বোঝা মনে করা শুরু করে। ফলশ্রুতিতে কখনোই নিজের আত্মবিশ্বাস ফিরে পায় না। প্রত্যেকটা শিশুই স্পেশাল, কারণ সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে আলাদা আলাদা প্রতিভা দিয়ে পাঠিয়েছে। তাই সেই শিশুটাকে অন্য কারো ভালোটা দেখে তার সাথে তুলনা না করে তার নিজের প্রতিভাকে চিনতে সাহায্য করুন। কারণ পৃথিবীর সবাই যদি ডক্টর ইঞ্জিনিয়ার হয়, তাহলে রোগী হবে কে? একবার ভাবুন তো, আমি যদি এখন ডক্টর হতাম, তাহলে তো সারাদিনই রোগীই দেখতাম। মুভি এক্সপ্লেন করে আপনাদেরকে এমন সুন্দর সুন্দর গল্প কিভাবে উপহার দিতাম। আর পাশের বাসার আন্টিরা, আপনারাও খোঁচা মেরে কথা বলা বন্ধ করুন। না হলে যাকে খোঁচা মেরে কথা শোনাচ্ছেন, ভবিষ্যতে আবার সে ভাবনা হয়ে আপনারই না গলা চেপে ধরে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরনো ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন।
চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।